আপনার এই সমস্যাগুলোর মধ্যে যেটাই থাকুক না কেন সেগুলির নিজে থেকেই নিজে ঠিক হতে শুরু করবে। আসলে আপনার শরীর নিজেই আপনাকে সারিয়ে তুলবে বা আপনার রোগকে মুক্ত করবে। বিশ্বাস করুন, আপনার শরীরের প্রতিটি কোষের মধ্যে যে বুদ্ধিমত্তা ও প্রাণশক্তি আছে তার সবসময় এই চেষ্টায় লেগে থাকে যে করেই হোক শরীরকে কিভাবে সুস্থ করে তোলা যায়। কিন্তু আরোগ্য হয় না কেন? কারণ আমরা সেই শক্তিকে ঠিক হওয়ার সুযোগই দেই না। বিষয়টি হলো, আমাদের শরীরে যে শক্তি আছে তা এক সময় একটি কাজ করতে পারে। যেমন আপনি যদি পেট ভরে খাওয়ার ঠিক পরেই খুব জোরে দৌড়াতে শুরু করেন, তাহলে আপনার গ্যাস ও অ্যাসিডিটি হতে পারে। কারণ খাবারের পর যে শক্তি খাবার হজম করার কাজে লাগার কথা ছিল, আপনি সেই শক্তিটাকে দৌড়ানোর কাজে লাগিয়ে দিয়েছেন, আর এই কারণে হজম ঠিকমতো হলো না। এটাই মূল কারণ যে শরীর নিজেকে সুস্থ করতে পারছে না। দেখুন, আজকাল আমরা সকালে উঠেই খাওয়া দাওয়ায় লেগে যাই, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক, আর তারপর ডিনারে পুরো পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ি। ভাবুন তো, যে শরীরের শক্তি সারা রাত ধরে হিলিং বা সুস্থ হওয়ার কাজে লাগতে পারত, তা এখন শুধু খাবার হজম করতেই ব্যস্ত থাকে। আর যখন এটাই প্রতিদিনের রুটিন হয়ে যায়, তখন শরীর নিজেকে সুস্থ করার কোনো সুযোগই পায় না। তার উপর আমরা এমন কথাও শুনে থাকি যে একবেলা খাবার বাদ দিলে শরীরে দুর্বলতা চলে আসবে, প্রতি 2 ঘন্টা পর পর খেতে থাকো। আরে, যদি এতই খেতে থাকি তাহলে শরীর যে আগে থেকেই ফ্যাট জমা হয়ে আছে তা কবে ব্যবহার হবে? এই ধারণাগুলোতে খাদ্য ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তো বেশ মজা পাচ্ছে, কিন্তু এতে আর আমাদের রোগগুলো কমছে না, বরং সেগুলো দিন দিন বেড়েই চলছে। কিন্তু একটি উপায় আছে, আর সেই উপায়টি হলো অটোফেজি। অটোফেজি নিয়ে গবেষণার জন্য 2016 সালে জাপানের এক সেল বায়োলজিস্টকে নোবেল প্রাইজ প্রদান করা হয়েছিল। বন্ধুরা, অটোফেজি হলো শরীরের এমন একটি অবস্থা যখন শরীর নিজেই নিজের অসুস্থ বা ক্ষতিগ্রস্ত অংশগুলোকে সারিয়ে ফেলতে শুরু করে বা খেয়ে ফেলে। অটোফেজি শব্দটি দুটি শব্দ থেকে এসেছে। অটো মানে নিজে, সেলফ, এবং ফেজি মানে খাওয়া, ইটিং। জাপানের নোবেলজয়ী সেল বায়োলজিস্ট গবেষণা করে আবিষ্কার করেছিলেন যে অটোফেজির অবস্থায় শরীরের শক্তি, শরীরে থাকা অব্যবহৃত প্রোটিন, ক্ষতিগ্রস্ত কোষ, ক্যান্সার কোষ এবং ভাঙাচোরা কোষ প্রাচীরকে রিসাইকেল করে আবার নতুন করে তৈরি করে। কিন্তু এই নবায়ন বা মেরামতের কাজ তখনই সম্ভব যখন আমাদের পেট খালি থাকে, আর পেট খালি রাখার সবচেয়ে কার্যকর ও সহজ সময় হলো রাত। ভাবুন, আপনি যদি সন্ধ্যা 7টায় ডিনার করে ফেলেন, এই কথাটা শুনেই আরে, এত তাড়াতাড়ি খেয়ে নিলে আবার ক্ষুধা লাগবে না? অনেকে বলবেন, সন্ধ্যা 7টায় ডিনার করব কিভাবে? আমি তো অফিস থেকে রাত 9টায় ফিরি। আরে ভাই, তাহলে মায়ের সঙ্গে কথা বলবে কে? আমাদের বাড়িতে তো খাবার রাত 9টায় রান্না হয়। আমি বুঝতে পারি এই প্রশ্নগুলো একদমই স্বাভাবিক, কিন্তু শুধু পরের 10 মিনিটের জন্য আমার কথা শুনে নিন। আমি বিষয়টি খুব সহজ আর সাধারণভাবে বোঝাবার চেষ্টা করব। আমি সত্যিই চাই অন্তত একবার আপনি এই বিষয়টা ট্রাই করে দেখুন। এর উপকারিতা পরে আপনি নিজেই গুনে গুনে বলতে পারবেন। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে এই পেটটা কমছে না, কি করা যায়, এমন কিছু বলুন যা সবচেয়ে বেশি কার্যকর, তাহলে আমার পরামর্শ হবে, একটা কাজ করুন, রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিন। কিন্তু শুধু রাতের খাবারই কেন তাড়াতাড়ি খেতে বলা হয়? দেখুন, এর একটি সোজা কারণ হলো আমাদের হজম শক্তি সূর্যের উপর নির্ভর। সূর্য যত উপরে উঠে আমাদের শরীরের হজম ক্ষমতাও তত বাড়ে। দুপুরের সময় এটি সবচেয়ে বেশি থাকে। সেই সময় আমরা প্রায় যে কোনো খাবারই হজম করতে পারি। তারপর দিন যত ঢলে যায় আমাদের হজম শক্তিও তত কমতে থাকে। সূর্যাস্তের পর এটি সবচেয়ে কম হয়ে যায়। এরপর আমরা যাই খাই তা হজম করতে শরীরের অতিরিক্ত সময় লাগে। কিন্তু আমরা কি করি? রাত 9টার সময় পেট ভরে খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি। এতে খাবার ভালোভাবে হজম হয় না, পচতে থাকে বা ফেঁপে ওঠে, অর্থাৎ বদ হজম হয়। আর খাবার পচলে বা ফেঁপে উঠলে নানা ধরনের রোগ সৃষ্টি হয়, পেট বেরিয়ে আসে। বন্ধুরা, এটা কোনো ছদ্ম বিজ্ঞান নয়, আজ আধুনিক গবেষণাও এই দিকেই ইঙ্গিত করে। 2020 সালে একটি ইন্টারেস্টিং স্টাডি হয়েছিল, যেখানে মানুষের 2টি গ্রুপে ভাগ করা হয়েছিল। 2টি গ্রুপকেই ডিনারের ঠিক একই সময়ে খাবার দেওয়া হয়েছিল, কিন্তু পার্থক্য ছিল শুধু এই যে একটি গ্রুপকে রাত 10টায় ডিনার দেওয়া হয়েছিল, অন্যদিকে দ্বিতীয় গ্রুপকে সন্ধ্যা 6টায় খাবার দেওয়া হয়েছিল। 2 গ্রুপের মানুষই রাত 11টায় ঘুমাতে যেতেন। ফলাফল কি বের হলো? যে গ্রুপ সন্ধ্যা 6টায় খাবার খেয়েছিল তারা একই খাবার খেয়েছিল, একই ক্যালোরি নিয়েছিল এবং একই সময় ঘুমিয়েছিল, তবুও ওদের ওজন সেই অভ্যাস কন্টিনিউ করার ফলে 10 গুণ কমেছিল। মানে যদি কেউ
100 কিলোর ওজনের হয়, তাহলে তার ওজন 10 গুণ বেশি কমবে সেই ব্যক্তির তুলনায় যে রাতে দেরিতে খেয়ে ঘুমায়, যদিও সে ওজন কমানোর যে কোনো ডায়েটই থাকুক না কেন। এখন যারা বলেন যে ফ্যাট লসের জন্য শুধু ক্যালোরি ইন ক্যালোরি আউটের দিকে খেয়াল রাখলেই হয়, তাদের বলুন যে শুধু ক্যালোরির পরিমাণ নয়, ক্যালোরি কোথা থেকে আসছে সেটাও গুরুত্বপূর্ণ নয়, বরং আমরা সেই ক্যালোরিগুলো কোন সময় খাচ্ছি, আমাদের শরীর সেগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারছে কিনা সেটারও প্রভাব আছে। এই স্টাডির উপসংহার কি ছিল দেখুন, ইফ ইউ ইট আউট অফ ফেজ উইথ ইউর বডিজ নর্মাল সার্কেডিয়ান রিদম ইউ ডো নট মেটাবলাইজ গ্লুকোজ দ্য সেম ওয়ে। যদি আপনি আপনার শরীরের স্বাভাবিক সার্কেডিয়ান রিদমের সঙ্গে অসামঞ্জস্যভাবে খাবার খান, আপনি একইভাবে গ্লুকোজ মেটাবলাইজ করতে পারবেন না। আয়ুর্বেদও ঠিক এটাই বলে, সূর্য অস্ত যাওয়ার পর আমরা যা খাই আমাদের শরীর তা ঠিকভাবে হজম করতে পারে না, তাই ডিনার তাড়াতাড়ি করাই সবচেয়ে কার্যকর। বলিউডের ফিটনেস आइकन अक्षय कुमार এর কথা শোনেন। बहुत साधारण सी चीज़ है जो मैं हमेशा कहता हूँ, एक अच्छे हेल्थ के लिए ज़िंदगी में एक छोटी सी चीज़ आप लोग फॉलो कर लें। आई एम श्योर कि कई लोग करते होंगे। 6:30 बजे के बाद खाना ना खाएं। सबसे बड़ी बात है, मैं आपको बता रहा हूँ, इससे डायबिटीज़ हो या कोई भी किस्म की हाइपरटेंशन हो या कोई भी हार्ट अटैक हो, मतलब जितनी मर्जी डिजीज़ ले आओ, एक 6:30 बजे के बाद ना खाने से आप ये सारे डिजीज़ को दूर भगा देते हैं। অক্ষয় কুমার যেভাবেই বিভিন্ন প্রোডাক্ট প্রচার করুন না কেন, কিন্তু এটি ওনার স্বাভাবিক পরামর্শ এবং তিনি এ বিষয়ে নিয়ে বহুবার কথা বলেছেন। তবে এটিকে সহজ ও বাস্তবসম্মতভাবে কিভাবে অনুসরণ করা যায় সে সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। চলুন আগে একবার এর উপকারিতাগুলোকে বুঝে নেই, যাতে একটু মোটিভেশন আসে। ভাবুন আপনি সন্ধ্যা 7টার মধ্যে ডিনার করে ফেলেছেন। খাওয়ার পরের 2 ঘন্টা এমন সময় যখন শরীরের শক্তি সবচেয়ে বেশি হজমের কাজে ব্যবহৃত হয়। রাত 11টার মধ্যে আপনার খাবার পেট থেকে নিচে নেমে যাবে এবং পেট খালি হয়ে যাবে, তখন অটোফেজি ট্রিগার হবে। এরপর আপনি তো সারা রাত ঘুমিয়ে থাকবেন, কিন্তু আপনার শরীরের প্রতিটি কোষ নিজেকে মেরামত করার কাজে ব্যস্ত থাকবে। শরীরের ভিতরে অপ্রয়োজনীয় বর্জ্য সত্যিকারের অর্থে অটোফেজির মাধ্যমে পরিষ্কার হয়। শরীরের নিজস্ব বুদ্ধিমত্তা প্রতিটি অঙ্গের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে নষ্ট করে আবার নতুন করে গঠন করতে শুরু করে। যে রোগগুলো অনেক ওষুধ বা নানা উপায় অবলম্বন করেও ঠিক হচ্ছিল না, সেগুলো অটোফেজি অবস্থায় ধীরে ধীরে সেরে উঠতে শুরু করে। কারণ বন্ধুরা, পৃথিবীর সেরা ডাক্তার আপনার শরীরের ভেতরেই আছে। শুধু এই ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনাকে আপনার পেট খালি রাখতে হবে। আর খিদের পেট আর খালি পেট এর মধ্যে পার্থক্য আছে। সম্প্রতি একটি স্টাডিতে ডায়াবেটিস রোগীদের 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। 2টি গ্রুপকেই একই খাবার দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম গ্রুপের মানুষরা তাড়াতাড়ি ডিনার করে দেরিতে ব্রেকফাস্ট করতেন, মানে ডিনার আর ব্রেকফাস্টের মধ্যে একটি ভালো বিরতি থাকতো। অন্যদিকে দ্বিতীয় গ্রুপের লোকেরা রাতে দেরিতে ডিনার করত এবং সকালে তাড়াতাড়ি খেয়ে নিত। 3 মাস পর দেখা গেল প্রথম গ্রুপে ডায়াবেটিস 47% পর্যন্ত কমে গেছে, অর্থাৎ দ্বিতীয় গ্রুপে মাত্র 2% উন্নতি হয়। অর্থাৎ শুধু তাড়াতাড়ি ডিনার করার অভ্যাসেই ডায়াবেটিক 23 গুণ দ্রুত উন্নতি করতে পারে। আর শুধু ডায়াবেটিক্স বা কেন, যখন শরীর অটোফেজির অবস্থায় যাওয়ার সুযোগ পায় তখন রাতে ঘুমও আরও গভীর হয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় এবং হজমতন্ত্র আরও শক্তিশালী হয়। ফ্যাটি লিভার ধীরে ধীরে রিভার্স হতে শুরু করে এবং পরের দিন আপনি নিজেকে আরও এনার্জেটিক অনুভব করেন। একবার মনোজ বাজপেয়ীর এই ক্লিপটি দেখুন। 12-13-14 साल हो गए। आई रियलाइज कि यार मेरे ग्रैंडफादर बहुत दुबले पतले थे और बहुत ही फिट रहते थे हमेशा। तो आई सेड लेट मी फॉलो व्हाट ही यूज्ड टू ईट। तो वो शुरू जब मैंने किया, देन मेरा वजन जो है वो कंट्रोल होना शुरू हुआ। मैं काफ़ी एनर्जेटिक भी फील कर रहा था और काफ़ी हेल्दी फील करना शुरू कर दिया। देन दैट वाज द टाइम आई डिसाइडेड दैट आई विल स्टिक विद दिस। देन उसमें ट्विकिंग ये की मैंने, फिर फास्टिंग करीब 12 घंटे का 14 घंटे का करना शुरू कर दिया। रात का डिनर मैंने धीरे धीरे हटाना शुरू किया, क्योंकि एक डॉक्टर ने कहा कि जल्दी खा लो, नहीं तो वो खाना आपके पेट में पड़ा रहता है, है ना? हाँ जी। तो वो जो पूरा विजुअल था कि खाना पेट में पड़ा रहता है तो उससे मुझे थोड़ा डर लगा। स्टॉप ईटिंग माय डिनर। এই বিষয়ে অনুক্ষা শর্মার এর কথা শোনার মতো। I eat early dinner and I think it's doing wonders to my health. By 5:36 dinner's done. But I feel like বন্ধুরা, আজকাল একে
ইন্টারমিডিয়েট ফাস্টিং বলা হয়, কিন্তু ভারতীয়রা তো অনেক দিন ধরেই এটা অনুসরণ করে আসে। বন্ধুরা, ভারতের কৃষক আজও সন্ধ্যা নামার আগেই খাবার খেয়ে নেন এবং সকালে সূর্য ওঠার পরেই খাবার খান। এতে প্রায় 14 ঘন্টার ফাস্ট হয়ে যায়, যার মধ্যে 7-8 ঘন্টা তো ঘুমের মধ্যেই কেটে যায়। তাই এটা কোনো নতুন ট্রেন্ড নয়, এটা আমাদের পুরানো পদ্ধতি, আর সেই কারণে এটা আমাদের জন্য অনুসরণ করা সহজ। এখন তো এটা বোঝাই গেল যে তাড়াতাড়ি ডিনার করার বড় উপকারিতা রয়েছে, কিন্তু এটা করব কিভাবে? এক সমীক্ষায় দেখা গেছে 50% মানুষ মনে করে যে সন্ধ্যায় তাড়াতাড়ি খাওয়া কঠিন। এর পেছনে 3টি বড় কারণ দেখিয়েছে। চলুন 3টি আলোচনা করি এবং চেষ্টা করি কিভাবে এগুলোকে কাটিয়ে ওঠা যায়। সবচেয়ে প্রথম কারণ ছিল, যদি আমরা সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে নেই তাহলে কি রাতে আবার খিদে লাগবে না? হ্যাঁ, এটা ঠিক যে প্রথম 4-5 দিন বা এক সপ্তাহ একটু অসুবিধা হবেই, কিন্তু তারপর শরীর নিজে থেকেই মানিয়ে নেবে। বন্ধুরা, ক্ষুধার সিস্টেম এমন নয় যে খাবার না পেলে তা শুধু বাড়তেই থাকবে। এ নিয়ে গবেষণা হয়েছে এবং বিজ্ঞানীরা দেখেছেন যে ক্ষুধা সমুদ্রের ঢেউয়ের মতো আচরণ করে। এখন যদি আপনার সকাল 9টার ব্রেকফাস্ট করার অভ্যাস থাকে, তাহলে প্রতিদিন সকাল 9টার আশেপাশেই আপনার ক্ষুধা লাগবে। তখন এমন মনে হবে যে না খেয়ে থাকা একদমই সম্ভব নয়। কিন্তু ভাবুন, হঠাৎ করে আপনার বসের ফোন এলো অফিস থেকে এবং না খেয়েই আপনাকে অফিসে একটি মিটিংয়ে যেতে হলো। আপনি না চাইলেও মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তারপর 2 ঘন্টা পরে যখন 11টায় আপনি ফ্রি হলেন, তখন দেখলেন যে 9টায় এত বেশি ক্ষুধা লাগছিল, 11টায় সে ক্ষুধা একেবারেই নেই। এখন তো মনে হচ্ছিল সরাসরি লাঞ্চই করে নেওয়া যাক। তাহলে কি হলো? 9টায় ক্ষুধার একটি ঢেউ এসেছিল, কিন্তু আপনি খাবার দেননি, তাই সেই ঢেউটা চলে গেল। এখন আপনার লাঞ্চের সময় আবার সেই একই ঢেউ আসবে। অনেক সময় এমন হয় যে রাতে খুব খিদে লাগছিল, কিন্তু আপনি খাননি এবং ঘুমিয়ে পড়েছেন। সকালে উঠে দেখলেন একদমই ক্ষুধা লাগছে না। তাহলে আসলে সেটি সত্যিকারের ক্ষুধাই ছিল না, এটা আসলে সেই সময় খাওয়ার অভ্যাসের ফলে ক্ষুধা লাগছিল। এটাও বুঝে নিন, যখন আমরা বাইরে থেকে খাবার দেই না, তখন শরীর ভিতর থেকে ফ্যাট ব্যবহার করতে শুরু করে। হ্যাঁ, শুধু 1 সপ্তাহ একটু কঠিন লাগে, তারপর শরীর নতুন রুটিন মানিয়ে নেয়। যদি 1 সপ্তাহ নিয়ন্ত্রণে থাকতে পারেন, তাহলে আপনার জন্য সন্ধ্যা 7টায় ডিনার করা রাত 9টায় ডিনার করার মতোই স্বাভাবিক হয়ে গেছে। এই বিষয় নিয়ে মনোজ বাজপেয়ী সেই একই ইন্টারভিউতে বলেছেন, ট্রান্সমিশন করার সময় অবশ্যই একটু সময় লাগে। তিনি বলেন, প্রায় 1 সপ্তাহ খুব কঠিন লেগেছিল। তখন আমি কি করতাম জানেন? একটু হেলদি বিস্কুট খেতাম। যখন খুব বেশি ক্ষুধা লাগতো, তখন আমি 2টো বিস্কুট খেয়ে নিতাম এবং অনেক জল পান করতাম, কারণ সন্ধ্যার সেই হাঙ্গার পেইন্স খুব তীব্রভাবে আসে। আমরা নিজেরাই তো রাতে দেরি করে ডিনার করার অভ্যাস গড়ে তুলেছিলাম, আর ডিনারও বেশ অনেকটাই খেতাম। দেরিতে খাওয়ার এক সময় লাইফস্টাইল হয়ে যায়। তাই ধরুন, আপনি যদি সন্ধ্যা 7টায় ডিনার করেন আর যদি রাত 9টার দিকে আবার ক্ষুধা লাগে, তাহলে প্রথমে আমি পরামর্শ দেব আপনি জল পান করুন। তবে শুধু জল হয়তো যথেষ্ট নাও হতে পারে। সেক্ষেত্রে জলের সঙ্গে 3টি জিনিস মেশাতে পারেন: লেবু, মধু এবং সৈন্ধব লবণ। এটি পান করলে শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ হবে এবং ক্ষুধা কমে যাবে। এখন যদি আপনি রাতে অনেক সময় পর্যন্ত জেগে থাকেন এবং আবার ক্ষুধা লাগে, তাহলে সেই ক্ষেত্রে আধা থেকে 1 গ্লাস দুধ পান করতে পারেন। আয়ুর্বেদ অনুযায়ী রাতে দুধ পান করা যায়। দুধ খেলে পেট ভরে যায়, ঘুমও ভালো হবে এবং সকালে পেটও ভালোভাবে পরিষ্কার হবে। দ্বিতীয় যে চিন্তাটা মানুষের ছিল, তা হলো আমরা তো রাত 8টার আগে অফিস থেকে ফিরি না, 9টা বাজে, তাহলে 7টায় ডিনার করব কিভাবে? এটা সত্যি একটি বাস্তব সমস্যা। এর জন্য আমার আপনাদের কাছে পরামর্শ হলো, আপনি বিকাল 5টা থেকে 6টার সময় যখন অফিসে স্ন্যাক্স ইত্যাদি খান, তখন ভালো করে পেট ভরে খেয়ে নিন। চেষ্টা করুন প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে, যেমন পনির রোল খেতে পারেন, পনির ভুর্জির সঙ্গে রুটি খেতে পারেন, ছোলে ভাত খেতে পারেন, ডাল ভাত খেতে পারেন। চাইলে এগুলো বাড়ি থেকে প্যাক করে নিয়ে যেতে পারেন, অন্য যে কোনোভাবে ম্যানেজ করেন। মূলত বিকাল 5টার যে মিলটি খান, সেটি আপনার ডিনার হিসেবে ধরে নিতে হবে। এরপর যখন রাত 8টার দিকে বাড়ি ফিরবেন, তখন একই পদ্ধতি অনুসরণ করতে পারেন, যেটা আমরা এখনই আলোচনা করলাম। প্রথমে জলে লেবু, মধু আর সৈন্ধব লবণ মিশিয়ে পান করেন। তারপর যদি ক্ষুধা লাগে, তাহলে দুধ পান করতে পারেন। যারা অফিস থেকে দেরিতে বাড়ি ফেরেন, তাদের জন্য এটাই সবথেকে ব্যবহারিক উপায় হতে পারে। এবার তৃতীয় সমস্যা হলো, যা অনেকেই বলছেন, আমরা তো তাড়াতাড়ি খেতে প্রস্তুত, কিন্তু বাড়িতে খাবার তৈরি হয় রাত 8:30 থেকে 9টায়। আজকাল আমাদের বাড়িতে খাবার দেরিতে তৈরি হয়, কারণ মানুষ ভুলে গেছে যে তাড়াতাড়ি ডিনার করার কত উপকার আছে। ভেবে দেখুন, শুধু এই একটি অভ্যাস বদলালেই কত রোগ থেকে উপকার পাওয়া যেতে পারে। ধরুন, একই পরিবারে কারো ডায়াবেটিস আছে, কারো উচ্চ রক্তচাপ,
আবার কারো অ্যাসিডিটির সমস্যা আছে, আবার কারো ফ্যাটি লিভার আছে। কিন্তু যদি সবাই মিলে শুধু ডিনারটা তাড়াতাড়ি করা শুরু করেন তাহলে সবাই উপকৃত হবেন। তাই আমার মনে হয় এই সমস্যার সমাধান করা হয়তো ততটা কঠিন নয়, শুধু সচেতনতার অভাব আছে। আপনি তাদের এই ভিডিওটা দেখান, হয়তো তারা রাজি হয়ে যাবে। তবু যদি কোনো কারণে একেবারে সম্ভব না হয় তাহলে শেষ বিকল্প হিসাবে আধুনিক ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অনুসরণ করতে পারেন। সে অনুযায়ী যদি আপনি রাত 9টায় ডিনার করেন তাহলে পরের 16 ঘন্টা কিছু খাবেন না এবং সরাসরি দুপুরে তো একটাই লাঞ্চ করবেন। সকালে আপনি লাউয়ের জুস, লেবু জল, নারকেলের জল, স্যালাড ইত্যাদি খেতে পারেন। বন্ধুরা, মোট কথা হলো আমাদের শরীরের শক্তি প্রায় সারাক্ষণিক খাবার হজম করার কাজে ব্যস্ত থাকে। ভাবুন তো, আপনাকে যদি বছরে 365 দিন অফিসে ডাকা হয় এবং একদিনও ছুটি না দেওয়া হয় তাহলে কি আপনি দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন? অবশ্যই পারবেন। আমাদের পেটের অবস্থা ঠিক এমনই। তাই পেটকে প্রতিদিন 12, 14, 16 ঘন্টা যতটা সম্ভব বিশ্রাম দিতে শুরু করুন। দেখবেন শুধু এই একটি নিয়মেই আপনার অসুখগুলো কমতে শুরু করবে। আমিও এক সময় শরীর গড়ার চেষ্টায় দিনে 6 বার খাবার খেতাম, আর এখন আমি দিনে 2 বার খাবার গ্রহণ করি, সকাল 10টা 11টার মধ্যে, আবার সন্ধ্যা 6টা 7টার মধ্যে। আর আমি নিজেই অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের শরীর খুবই ফ্লেক্সিবল। আপনি যেমনভাবে চাইবেন তেমনভাবে তাকে অভ্যস্ত করে তুলতে পারবেন। শরীরের নাম মহাশয়, যাহা সহাও তাহাই সয়। শুধু প্রথম সপ্তাহটা একটু কঠিন হবে, তারপর আপনি বলবেন এটাই ছিল সেরা সিদ্ধান্ত। আমি যতজনকে চিনি তাদের সবাই সন্ধ্যা তাড়াতাড়ি খাওয়ার ফলে উপকার পেয়েছেন। কম খেলে কোনো দুর্বলতা আসে না, বরং আপনি শারীরিকভাবে আগের চেয়ে বেশি এনার্জেটিক অনুভব করবেন এবং মানসিকভাবেও আরও বেশি আইডিয়া আসে। তাই একবার চেষ্টা করুন, দেখুন এবং আপনার অভিজ্ঞতা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, যাতে অন্যরাও আপনার থেকে অনুপ্রেরণা পেতে পারে। বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে খুব করে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।